হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। তো আজকে আমরা একটা ডিটেকটিভ টিমের দুর্দান্ত কিছু মিশন দেখব, যার মধ্যে একদিন তারা একটা রহস্যময় ডাকাতির কেস সলভ করার দায়িত্ব পায়। তবে সেই টিমে খুব শান্তশিষ্ট আর নরম স্বভাবের একজন ডিটেকটিভ মেয়ে ছিল, যার কারণে গল্পটা বারবার উল্টা দিকে মোড় নিতে থাকে এবং সাসপেন্স বাড়তে থাকে। কিন্তু ঠিক কি এমন করেছিল সেই ডিটেকটিভ মেয়েটি, আর তাদের দুর্দান্ত মিশনগুলোই বা কেমন ছিল? চলুন এই সবই দেখে নেই আই ইন দ্য স্কাই নামের থ্রিলার হাইস্ট মুভিটি থেকে। শুরুতেই আমরা গল্পের মেইন ক্যারেক্টার পিগিকে দেখতে পাই। এমন অদ্ভুত নাম শুনে অবাক হবেন না, এটা তার আসল নাম নয়, এটা একটা কোড নেম। আর এই নামের রহস্য আপনারা সামনেই জানতে পারবেন। তো মেয়েটা একটা লোকাল বাসে বসে একজন মাঝবয়সী লোককে ফলো করছিল। সেই বাসে আরও একজন অদ্ভুত লোককে দেখা যায়, যে কিনা পাজল সলভ করায় ব্যস্ত ছিল। এরই মাঝে হঠাৎ সেই মাঝবয়সী লোকটা হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ায়। আসলে সে একটু ঘুমিয়ে পড়েছিল, তবে হঠাৎ তার মনে হয় সে হয়তো তার স্টপেজ ছেড়ে চলে এসেছে। যাই হোক, সে উঠে দাঁড়াতে হঠাৎ তার সাথে একটা মহিলার ধাক্কা লাগে। লোকটা তার কাছে ক্ষমা চেয়ে পরের স্টপেজে বাস থেকে নেমে যায়। সেই সাথে পিগি আর সেই অদ্ভুত লোকটাও নেমে পড়ে। পিগি তখনও সেই লোকটাকে ফলো করে যাচ্ছিল। সে কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, সবকিছু খুব মনোযোগ সহকারে দেখছিল। সেই সাথে বারবার ঘড়ির দিকেও তাকাচ্ছিল। লোকটা হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। তখন পিগিও তার পেছন পেছন গিয়ে অন্য একটা টেবিলে বসে লোকটাকে ফলো করতে থাকে। তখনই হঠাৎ লোকটা উঠে এসে তার সাথে গল্প করতে শুরু করে। সে ভেবেছিল পিগি হয়তো তার পরিচিত কেউ, কিন্তু পিগি তাকে জানায় লোকটার কোথাও ভুল হচ্ছে। তখন সে চলে যেতে গিয়েও আবার ফিরে এসে জিজ্ঞেস করে, যদি তারা পরিচিত না হয়ে থাকে তাহলে পিগি তাকে ফলো করছে কেন? কথাটা শুনে পিগি বেশ ঘাবড়ে যায়। তখন লোকটা তাকে জানায় যে সে পরীক্ষায় পাশ করতে পারেনি। মূলত ওই লোকটা পুলিশের সার্ভেলেন্স ইউনিটের একজন সার্জন, যার কোডনেম হলো ডগহেড। আর পিগি হচ্ছে সেই টিমের ইন্টার্ন। সেদিন মূলত ডগহেড পিগির বিচক্ষণতার ফোকাসের পরীক্ষা নিচ্ছিল। তাই সে পিগিকে একের পর এক তার ব্যাপারে প্রশ্ন করতে শুরু করে। সে কখন বাসে উঠেছে, কখন নেমেছে, আর এই পুরো সময়টা জুড়ে তার সাথে কি কি হয়েছে। তবে প্রশ্ন করতে দেরি, কিন্তু পিগির উত্তর দিতে একটুও দেরি হয় না। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয় সে। এমনকি বাসের ভেতর যে মহিলার সাথে তার ধাক্কা লেগেছিল তারও সব ডিটেলস সে বলে দেয়। তবে দুর্ভাগ্যবশত একটা বিষয় তার চোখের আড়াল হয়ে যায়। ডগহেড যখন তার সিট থেকে উঠে দাঁড়িয়েছিল, তখন একটা ছেলে তার সিটে গিয়ে বসে পড়ে এবং ডগহেডের হাতে থাকা ম্যাগাজিনটা পড়তে শুরু করে, যেটা পিগি খেয়াল করতে পারে না। যদিও বিষয়টা তেমন সিরিয়াস কিছু ছিল না, তবে তাদের কাজের মূল মন্ত্রই তো হচ্ছে চোখ কান খোলা রাখা। একেবারে ঈগলের নজর হতে হবে আর কি, যাতে একটা জিনিসও চোখের আড়াল হতে না পারে। তো পিগি ধরে নিয়েছিল তার হয়তো চাকরিটা পাওয়া হবে না। তবে ডগহেড তাকে অবাক করে দিয়ে বলে সে চাকরিটা পেয়ে গিয়েছে। যদিও এখনও তার বেশ কিছু জিনিস শেখা বাকি, তবে সেটা সময়ের সাথে সাথে শিখে যাবে। এই কথা শুনে পিগি ভীষণ খুশি হয়। অন্যদিকে সেই অদ্ভুত লোকটা বাস থেকে নেমে একটা বিল্ডিংয়ের ছাদে গিয়ে দাঁড়ায়। তার সামনে একটা জুয়েলারি শপ ছিল। হঠাৎ সেখানে কিছু ডাকাত গিয়ে অ্যাটাক করে। তারা দোকানের কর্মচারীদেরকে জিম্মি করে সবকিছু লুটপাট করতে শুরু করে। লোকটা দূর থেকে এসব দেখছিল আর বারবার হাতঘড়িটার দিকে তাকাচ্ছিল। আরেকদিকে রাস্তায় ফ্যাটম্যান নামের একজন মোটাসোটা লোক ওই ডাকাতদেরকে পাহারা দিচ্ছিল। আসলে কে যে কার দলে এই মুহূর্তে কিছুই বোঝা যাচ্ছে না। তবে কিছুক্ষণের মধ্যেই ডাকাতির খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে যায়। ফ্যাটম্যান তখন পুলিশকে আটকানোর জন্য ধীরে ধীরে এগোতে থাকে। এরই মাঝে ডাকাতরা কাজ সেরে পেছন গেট দিয়ে পালিয়ে গেলে ফ্যাটম্যানও চুপচাপ সেখান থেকে চলে যায়। ততক্ষণে ডাকাতির ব্যাপারটা নিয়ে হুলস্থুল শুরু হয়। সার্ভেলেন্স টিমকে ওই ডাকাতদের খোঁজার কাজে লাগিয়ে দেওয়া হয়। সার্ভেলেন্স টিমের লোকেরা তখন ওই দোকানের সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে, কিন্তু ডাকাতরা সবাই মাস্ক পরা ছিল বলে তাদের চেহারা আইডেন্টিফাই করা যায় না। সিন শিফট হলে দেখা যায় ওই অদ্ভুত লোকটা গিয়েছে ডাকাতদের সাথে দেখা করতে। আসলে সে ওই ডাকাতদের বস ছিল, তার নাম হলো সন। তো সেখান থেকে জানা যায় তাদের প্ল্যান অনুযায়ী ডাকাতির সময় তাদের হাতে মাত্র 3 মিনিট সময় ছিল। তারা জানতো 3 মিনিটের মধ্যেই পুলিশ চলে আসবে, তাই এর আগেই কাজ শেষ করতে হবে তাদের। কিন্তু তাদের মধ্যে একজন ওইসব দামি দামি জুয়েলারি দেখে লোভে পড়ে যায়, তাই সময় পার হয়ে যাওয়ার পরেও সে লুটপাট চালিয়ে যায়। এই কারণেই মূলত সন বারবার ঘড়ি দেখছিল। লোকটার এমন কাজে সন খুব রেগে গিয়েছিল। যদিও এবার তারা সময় থাকতে বেঁচে গিয়েছে, কিন্তু প্রতিবার তো তাদের এমন সৌভাগ্য নাও হতে পারে। তবে লোকটা এখানে তার কথায় পাত্তা দেয় না, উল্টো বলে যে ডাকাতি করতে গিয়ে পুরোপুরি হাত সাফাই না করে ফেরা উচিত না। এই কথা নিয়ে তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়, কিন্তু পরে তারা নিজ থেকেই শান্ত হয়ে যায়, কারণ সামনেও তো তাদের একসাথেই কাজ করতে হবে। তবে সন সবাইকে সাবধান করে দেয় যে এরপর থেকে যেন এমন কোনো ভুল আর না হয়।
এরই মধ্যে সার্ভেলেন্স টিম রাস্তার পাশে সিসিটিভি ফুটেজ থেকে ফ্যাটম্যানকে খুঁজে বের করে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল ফ্যাটম্যান তার কোমরে গোজা পিস্তলটা বের করতে করতে পুলিশের দিকে এগোচ্ছে। এরপর ডাকাতরা পালিয়ে গেলে সেও সেখান থেকে চলে যায়। এটা দেখেই ডগহেড বুঝে যায় ফ্যাটম্যান ডাকাতদের সাথে যুক্ত, আর কান টানলেই তো মাথা আসে। তাই তারা প্রথমেই ফ্যাটম্যানকে টার্গেট করে। খোঁজখবর নিয়ে জানা যায় ফ্যাটম্যান প্রায় সময় জর্ডান স্টেশন থেকে ট্রেনে ওঠানামা করে, আর সেখানকার সুপার শপগুলোতে প্রায় তাকে দেখা যায়। অর্থাৎ লোকটা হয়তো আশেপাশের কোনো এলাকাতেই থাকে, যে কারণে ডগহেড তার টিমকে নিয়ে বেরিয়ে পড়ে জর্ডান স্টেশনের উদ্দেশ্যে। আশেপাশের এলাকাতে খোঁজাখুঁজি করে তারা তার সন্ধান পায় না। এরপর স্টেশনে গিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় পিগি হঠাৎ দেখতে পায় পাশের গলিতে কয়েকজন গুন্ডা মিলে একজনকে খুব মারধর করছে। পিগি লোকটাকে সাহায্য করতে যাচ্ছিল, কিন্তু ডগহেড তাকে বাধা দেয়, কারণ তারা এখন একটা মিশনে আছে এবং সেদিকেই তাদের ফোকাস করতে হবে। আরও সব ছোটখাটো ঝামেলা পুলিশ সামলে নেবে। তাছাড়া তারা যেহেতু সিক্রেটভাবে কাজ করে, তাই তাদের আইডেন্টিটি কারো সামনে আনা যাবে না। তাই পিগির একটু অভিমান হলেও সে ডগহেডের কথা মেনে নেয়। এভাবে অনেকটা সময় অপেক্ষা করতে করতে বেচারি ঘুম এসে পড়েছিল। যাই হোক, পিগির অবস্থা দেখে ডগহেড তাকে বাইরে থেকে ফ্রেশ হয়ে আসতে বলে। পিগি তার কথা মতো বাইরে বেরোলেই হঠাৎ ফ্যাটম্যানের মতো কাউকে দেখতে পায়। সেটা সে ডগহেডকে জানালে সে আরেকজনকে পাঠিয়ে দেয় ফ্যাটম্যানের চেহারা কনফার্ম করার জন্য। ছেলেটা তার সামনে গিয়ে ফ্যাটম্যানকে কনফার্ম করলেই তারা ওই লোকটাকে ফলো করতে শুরু করে। ফলো করতে করতে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সমস্যা হচ্ছে সেটা একটা বড় অ্যাপার্টমেন্ট ছিল। এখন সেই অ্যাপার্টমেন্টের কত তলায় লোকটা থাকে এটা খুঁজে বের করাও একটা চ্যালেঞ্জ। তবে সেদিন সুযোগ থাকা সত্ত্বেও ডগহেডরা সামনে আগায় না, কারণ বেশি বাড়াবাড়ি করলে তারা ধরা পড়ে যেতে পারে। এদিকে সন ওই ডাকাতি করা জুয়েলারিগুলো নিয়ে যায় তার বসের ওয়াইফের কাছে। বর্তমানে তার বস জেলে সাজা খাটছে, তবে খুব দ্রুতই সে বেরিয়ে আসবে। তো লেডি বস জুয়েলারিগুলো চেক করে তার 30% দিয়ে দেয় সনকে। তবে এত কম ভাগ পেয়ে সন খুশি হতে পারে না, কারণ সেখান থেকে তো তাকে তার পুরো টিমকে ভাগ দিতে হবে। তাই সে লেডি বসের কাছে আরও কিছু পার্সেন্টেজ দাবি করে, কিন্তু মহিলাটা তার কথায় রাজি হয় না। সে চাচ্ছিল তার স্বামী জেল থেকে বেরোলে এইসব অন্যায় কাজ ছেড়ে তারা দূরে গিয়ে সেটেল হয়ে যাবে, যার জন্য তার অনেকগুলো টাকার প্রয়োজন ছিল। সেটা শুনে সন মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে আসে। তো পরদিন সন তার গ্যাং নিয়ে নতুন মিশনের প্ল্যানিং শুরু করে। এদিকে ডগহেডরা তখনও ফ্যাটম্যানকে ফলো করে যাচ্ছিল। তার ফ্ল্যাটের লোকেশন বের করার জন্য পিগি এবং তার টিম মেম্বাররা ওই অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর কাকতালীয়ভাবে ফ্যাটম্যান আর পিগি একই লিফটে উঠে যায়। সেখানে পিগি টপ ফ্লোরের বাটন প্রেস করে আর ফ্যাটম্যান প্রেস করে 8ম ফ্লোরের বাটন। অর্থাৎ লোকটা 8ম ফ্লোরে থাকতো। সে বেশ অদ্ভুতভাবে পিগির দিকে তাকাচ্ছিল, হয়তো তার মনে কিছুটা সন্দেহ জেগেছে। আর পিগি সেটা বুঝতে পেরে তার ব্যাগের ভিতরে কিছু একটা খোঁজার নাটক শুরু করে। এরপর 8ম ফ্লোরে লিফটের দরজা খোলার সাথে সাথেই তার ব্যাগ থেকে অনেকগুলো কয়েন সামনে পড়ে যায়। পিগি তখন বেরিয়ে সেগুলো কুড়াতে শুরু করে, আর ফ্যাটম্যান তার পাশ কাটিয়ে নিজের রুমে চলে যায়। এরপর পিগি ডগহেডের কথা মতো সেখানে কিছু স্পাই ক্যামেরা লাগিয়ে আড়ালে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর একটা লোক একটা বড় খাঁচা নিয়ে ফ্যাটম্যানের রুমে ঢুকে, আর রুম থেকে ময়লা আবর্জনা এনে ডাস্টবিনে ফেলে দিয়ে যায়। পিগি তখন ডগহেডের কথা মতো ডাস্টবিন থেকে ময়লাগুলো কালেক্ট করে নিয়ে যায় অফিসে। সেগুলো বাছাই করতে গিয়ে তারা কিছু কাগজের টুকরো খুঁজে পায়। ডগহেড টুকরাগুলো পাশাপাশি সাজালে একটা কুরিয়ার সার্ভিসের রিসিট পায়, আর সেই রিসিটের মাধ্যমে পুলিশ ফ্যাটম্যানের পুরো ডিটেলস বের করে ফেলে। তারা জানতে পারে চুরি ডাকাতির মতো অনেকগুলো ছোট ছোট কেস রেজিস্টার করা আছে ফ্যাটম্যানের নামে। তাই পুলিশ সার্ভেলেন্স টিমকে ফ্যাটম্যান এবং তার গ্যাংয়ের নারী নক্ষত্র বের করার অর্ডার দেয়। অর্ডার পেয়ে ডগহেডের পুরো টিম ফ্যাটম্যানের বন্ধুদের পেছনে লেগে যায়। তাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে ফলো করতে শুরু করে। তারা মোট 7 জনকে টার্গেট করেছিল। একটা পর্যায়ে তারা দেখতে পায় ওই লোকগুলো একটা রেস্টুরেন্টে জড়ো হয়ে কিছু একটা প্ল্যানিং করছে। তাদের মধ্যে একজন খুব কৌশলে একটা ক্যামেরা এবং স্পিকার ওই রেস্টুরেন্টের ভেতর সেট করে দেয়। সেখান থেকে তারা জানতে পারে ওই লোকগুলো নতুন একটা জুয়েলারি শপে ডাকাতির প্ল্যানিং শুরু করেছে। পুলিশ এখানে ওই 7 জনের মধ্য থেকে একজনকে তাদের লিডার মনে করে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেখানে সন উপস্থিত ছিলই না। তার মানে পুলিশ এখনো আসল মাস্টারমাইন্ডকে আইডেন্টিফাই করতে পারেনি। মানে ব্যাপারটা পুরা জুলাই আগস্টের মাস্টারমাইন্ডকে আইডেন্টিফাই করার মতো হলো। তবে এখানে এক পর্যায়ে পুলিশ তাদের কথা শুনে বুঝে যায় এর পেছনে অন্য কোনো মাস্টারমাইন্ড আছে, আর তার ইশারাতেই এই লোকগুলো কাজ করে যাচ্ছে। তাই সার্ভেলেন্স টিম সেই মাস্টারমাইন্ড অর্থাৎ সনকে খুঁজতে বেরিয়ে পড়ে। তাদের সাথে পুলিশের একটা টিমও ছিল, যেন এমার্জেন্সি সিচুয়েশনে তারা ডাকাতদের উপর অ্যাটাক করতে পারে। আসলে সার্ভেলেন্স টিমের কাছেও অস্ত্র থাকে, কিন্তু সচরাচর তাদেরকে ফায়ার করার অর্ডার দেওয়া হয় না। তাই এই দায়িত্বটা পুলিশরাই পালন করে। তো তারা ওই লোকগুলোকে ফলো করতে করতে পৌঁছে যায় সেই জুয়েলারি শপের কাছে, কারণ সেদিনই ওই লোকগুলো ডাকাতি করবে বলে ঠিক করেছিল। এবার সেখানে সনও উপস্থিত ছিল।
তবে তাকে যেহেতু পুলিশরা চিনত না, তাই তার দিকে কারো নজরও পড়ে না। কিন্তু সন ঠিকই বুঝে যায় তাদেরকে টার্গেট করা হচ্ছে। ডাকাতির দিন সে খেয়াল করে ওই জুয়েলারি শপের আশেপাশে বেশ কিছু গাড়ি এসে ভিড় জমিয়েছে, যেটা এর আগে কখনোই দেখা যায়নি। সেখান থেকেই সে বুঝে যায় তারা বিপদে পড়তে যাচ্ছে, তাই সে তার টিমকে অ্যালার্ট করে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ডাকাতদের হঠাৎ পালাতে দেখে ডগহেড বুঝে যায় তাদের উপস্থিতি ডাকাতরা টের পেয়ে গিয়েছে। তখন সে দ্রুত অফিসে যোগাযোগ করলে জানতে পারে ডাকাতদের একজনের সাথে কিছুক্ষণ আগে একটা লোকের কথা হয়েছে। ডগহেড তখন পুলিশের সাহায্য নিয়ে সেই লোকের নাম্বার এবং লোকেশন বের করে ফেলে। এরপর সেই নাম্বার ট্র্যাক করে সনকে খুঁজতে শুরু করে। অলিগলি কোথাও খুঁজতে বাকি রাখে না তারা। এদিকে পুলিশের একটা টিম গিয়ে বাকি ডাকাতদের উপর অ্যাটাক করে। দুই পক্ষের ভিতর শুরু হয় তুমুল গোলাগুলি। অন্যদিকে সনকে ফলো করতে করতে ডগহেড এবং পিগি একটা গার্ডেনে গিয়ে পৌঁছে। সেখানে অনেক মানুষ ছিল। সেটা দেখে ডগহেড পুলিশকে সনের নম্বরে ফোন করতে বলে, কিন্তু সমস্যা হচ্ছে একই সাথে দুজন ব্যক্তি কল রিসিভ করে। তাই ডগহেড একটু কনফিউজ হয়ে যায়। কনফিউশন দূর করার জন্য সে পুলিশকে আবারও সনের ফোনে কল করতে বলে। তবে এবার আর সন কলটা রিসিভ করে না, কারণ সে বুঝে গিয়েছিল এটা পুলিশেরই কোনো ফন্দি হবে। তাই সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। আর সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল, কেননা তাকে দেখা মাত্রই ডগহেড বুঝে যায় এই লোকটাই হলো তাদের টার্গেট। এরপর দুজনে মিলে সনকে ফলো করতে শুরু করে। এরই মাঝে পিগি খুব কৌশলে সনের ছবি তুলে পুলিশকে পাঠিয়ে দেয়, আর পুলিশ সেই ছবি দেখে সনের সব ইনফরমেশন বের করে ফেলে। তখন জানা যায় পুলিশের ওয়ান্টেড লিস্টে আগে থেকেই সনের নাম উল্লেখ ছিল। কয়েক বছর আগে একটা ডাকাতির কেসে ধরা পড়তে পড়তে সে বেঁচে গিয়েছিল। এদিকে ডগহেড তখনও সনকে ফলো করে যাচ্ছিল, তবে সনও কিন্তু কম চালাক না। সে বুঝে যায় তাকে নিশ্চয়ই কেউ ফলো করছে। সে হঠাৎ করে পিছনে ফিরে তাকায়, কিন্তু সন্দেহ করার মতো কাউকে দেখতে পায় না, কারণ ডগহেড ততক্ষণে আড়ালে লুকিয়ে পড়েছিল। সন যেহেতু তাকে সন্দেহ করছে, তাই সে পিগির সাথে নিজের পজিশনটা রিপ্লেস করে নেয়। সনও তখন পুলিশের হাত থেকে বাঁচার জন্য একটা ব্যাংকের ভিতর ঢুকে যাচ্ছিল, কিন্তু সেখানকার দারোয়ান তাকে বাধা দেয় এবং তার কাছে আইডি কার্ড দেখতে চায়। পিগি তখন একটু দূরে দাঁড়িয়ে তাকে ফলো করছিল, আর সন আইডি কার্ড খোঁজার অজুহাতে হুট করে দারোয়ানের উপর অ্যাটাক করে এবং তার পিস্তলটা কেড়ে নেয়। এরপর দারোয়ানকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। পিগি এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। ডগহেড তখন তার কাছে সেখানকার আপডেট জানতে চাইলে পিগির মুখ থেকে কোনো কথা বেরোয় না। সে সনের কথা ভুলে দৌড়ে গিয়ে সেই দারোয়ানকে বাঁচানোর চেষ্টা শুরু করে। আসলে পুলিশের চাকরি করা তার স্বপ্ন হলেও ভীষণ নরম মনের মেয়ে ছিল সে। তো ডগহেড বিষয়টা জানতে পেরে দ্রুত অ্যাম্বুলেন্সে খবর দেয়, আর পিগিকে অর্ডার দেয় আগে সনকে ফলো করার জন্য। কিন্তু পিগি আহত লোকটাকে ছেড়ে যেতে চায় না। চোখের সামনে এত রক্ত এবং একটা লোককে এভাবে একটু একটু করে মারা যেতে দেখে তার ব্রেইন একেবারে হ্যাং হয়ে গিয়েছিল, যে কারণে সে কারো কথায় রেসপন্সও করে না। ডগহেড বুঝে যায় পিগি নিশ্চয়ই কোনো ঝামেলা বাঁধিয়েছে, তাই সে দ্রুত স্পটে গিয়ে দেখে পিগি তখনও লোকটাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ডগহেড লোকটাকে চেক করলে জানা যায় সে অলরেডি মারা গিয়েছে। সেটা শুনে পিগি ভয়ে আর কষ্টে একেবারে নীরব হয়ে যায়। ডগহেড তখন কোনো মতে তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে পিগির হাতের রক্ত ধুয়ে দিচ্ছিল। মেয়েটা তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। এমন সময় অফিস থেকে ফোন করে ডগহেডকে জানানো হয় তাদের কাছে নতুন একটা কেস এসছে। সেটা শুনেই তারা দুজন সোজা চলে যায় অফিসে। তো সেখানে গিয়ে তারা জানতে পারে একটা স্কুল পড়ুয়া বাচ্চা স্কুল থেকে কিডন্যাপ হয়েছে। কিডন্যাপার বাচ্চার পরিবারকে ফোন করে অনেক টাকা মুক্তিপণ দাবি করেছে, যেটা আগামীকাল তার হাতে পৌঁছে দিতে হবে। পুলিশরা চেক করে জানতে পেরেছে ওই কিডন্যাপার প্রত্যেকবার বাচ্চার পরিবারকে একটা নির্দিষ্ট এলাকার লোকাল টেলিফোন বুথ থেকে ফোন করে। তাই এখন সার্ভেলেন্স টিমের কাজ হচ্ছে ওই বুথগুলোর উপর নজর রেখে কিডন্যাপারকে খুঁজে বের করা। কেসের ডিটেলস বুঝিয়ে দিয়ে তাদের চিফ যখন চলে যাচ্ছিল, তখনই পিগি তার কাছে জানতে চায় তাহলে সনের কি হবে। কথাটা শুনে জু একটু বিরক্ত হয়ে বলে যে সন পিগির ভুলের কারণেই হাতছাড়া হয়েছে, তাই এটা নিয়ে তার কথা বলাটা মানায় না। পিগির তখন ভীষণ গিল্টি ফিল হচ্ছিল, কেননা তার কারণে সন হাতছাড়া হয়ে গেল, আবার সে তো ওই দারোয়ানকেও বাঁচাতে পারল না। তখন জু তাকে বোঝায় যে দারোয়ানকে বাঁচানোর চেষ্টা করাতে কারো কোনো অভিযোগ নেই, কিন্তু মিশনে থাকাকালীন পিগি যে তার টিমের কথায় রেসপন্স করেনি, এটাই তার সব থেকে বড় ভুল। হয়তো সময় মতো রেসপন্স করলে বাকিরা তাকে সাহায্য করতে পারত। আরে না কাঁদলে তো মাও বাচ্চাকে খেতে দেয় না, সেখানে যেচে কেউ সাহায্য করবে এটা ভাবাই তো বোকামি। এসব শুনে পিগি মন খারাপ করে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল সে হয়তো এই চাকরিটার যোগ্য না। তখন ডগহেড তাকে বোঝায় এই ফিল্ডে কাজ করতে গেলে ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, না হলে যে কোনো মুহূর্তে যে কোনো বড় বিপদ হতে পারে। তবে এতে ভেঙে পড়া বা হেরে যাওয়া উচিত হবে না। তার কথা শুনে পিগির মনে আবারও সাহস জাগে। এদিকে সেই রাতে হঠাৎ সন তার বেঁচে যাওয়া টিম মেম্বারদের নিয়ে সেই জুয়েলারি শপে অ্যাটাক করে। এমন আচমকা হামলায় সবাই খুব ভয় পেয়ে যায়। কেউই পুলিশকে অ্যালার্ট করার কোনো সুযোগ পায় না।
সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সনরা তাদের কাজ সেরে অবাধে বেরিয়ে যায়। তারপর পরদিন সকালে সে ওই জুয়েলারিগুলো নিয়ে চলে যায় তার লেডি বসের কাছে। তবে এবার আর লেডি বস তাকে কম টাকা দেয় না। এটা দেখে সন বেশ খুশি হয় আর তার বসকে জানায় সে ওই টাকাগুলো নিয়ে ভিয়েতনাম শিফট হয়ে যাবে। বেশ কয়েকটা বড় বড় ডাকাতি করে তার কাছে অনেক টাকা জমা হয়ে গিয়েছিল। সেই টাকাগুলো খরচ না হওয়া পর্যন্ত সে আর ফিরে আসবে না। এই কথা বলে সন সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে পিগিরা তখন শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে টেলিফোন বুথগুলো পাহারা দিচ্ছিল। এমন সময় একটা লোককে দেখে পিগির সন্দেহ জাগে। সে ওই লোকটাকে ফলো করছিল। এরই মাঝে হঠাৎ সে সামনে সনকে দেখতে পায়। আর ওদিকে ওই সন্দেহজনক লোকটা পাশের টেলিফোন বুথ থেকে বাচ্চার পরিবারকে ফোন করে। পুলিশরা তৎক্ষণাৎ সেটা পিগিদেরকে জানিয়ে দেয়। পিগি বেচারি তখন বুঝে উঠতে পারছিল না সে কোন দিকে যাবে। একদিকে সন, অন্যদিকে কিডন্যাপার, দুজনকেই ধরা তো খুবই জরুরি। তবে তার মনে যেহেতু একটা পুরনো আক্ষেপ থেকে গিয়েছিল, তাই সে তার টিমকে জানিয়ে দেয় সে সনকে দেখতে পেয়েছে আর এখন সে তার পিছনেই যাচ্ছে। জু সেটা শুনে পিগিকে অর্ডার দেয় সনকে বাদ দিয়ে বরং কিডন্যাপারকে ফলো করতে, আর সনকে তাদের অন্য কেউ ফলো করবে। কিন্তু পিগি তার কথা না শুনে সনের পেছনেই চলে যায়। তবে এবার যেহেতু সৌভাগ্যবশত সে তার টিমকে বিষয়টা জানিয়েছিল, তাই তাদের বস তৎক্ষণাৎ অন্য একজনকে কিডন্যাপারের পিছনে লাগিয়ে দেয় এবং ডগহেডকে পাঠিয়ে দেয় পিগিকে অ্যাসিস্ট করার জন্য। কেননা সনকে ধরাটাও ততটাই জরুরি ছিল যতটা কিডন্যাপারকে ধরাটা ছিল। তো সন হাঁটতে হাঁটতে একটা কফি শপে গিয়ে বসে। তখন পিগিও তার পেছন পেছন সেখানে গিয়ে বসে পড়ে এবং ডগহেডকে বিষয়টা জানিয়ে দেয়। সেই সময় হঠাৎ পিগিকে দেখে সনের মনে সন্দেহ জাগে। তার মনে হচ্ছিল মেয়েটা নিশ্চয়ই তাকে ফলো করছে। তাই সে সোজা গিয়ে পিগির টেবিলে বসে তাকে জিজ্ঞেস করে তারা পূর্ব পরিচিত কিনা। পিগি তখন একটু ঘাবড়ে যায়, তবে সে সেটা সনকে বুঝতে না দিয়ে খুব কৌশলে তার কাছে থাকা স্পিকারটা অন করে দেয় যাতে তাদের কথাগুলো ডগহেড শুনতে পায়। সন তাকে বারবার একই প্রশ্ন করতে থাকে যে এর আগে তাদের দেখা হয়েছিল কিনা, আর প্রত্যেকবারই পিগি সেটা কৌশলে অস্বীকার করতে থাকে। তবে সন সেটা মানতে চাচ্ছিল না, তাই সে এবার সরাসরি তাকে জিজ্ঞেস করে যদি তারা পরিচিত না হয়ে থাকে তাহলে পিগি তাকে ফলো কেন করছে। এই কথা শুনে ডগহেড টেনশনে পড়ে যায় যে আগের বারের মতো পিগি ধরা পড়ে না যায়। সে কোনো মতে দৌড়ে পৌঁছায় সেই কফি শপে। সেখানে শান্ত হয়ে অন্য একটা টেবিলে বসে পড়ে সে দেখতে পায় এবার পিগি ভয় না পেয়ে খুব সুন্দরভাবে ব্যাপারটা হ্যান্ডেল করছে। এরই মাঝে সনের নজর ডগহেডের উপরে পড়তেই হঠাৎ তার মনে পড়ে ডগহেডকে সে বেশ কয়েকবার তার পেছনে দেখেছিল। তখন সে বুঝতে পারে সে আসলেই ভুল মানুষকে জেরা করছে। পিগি নয় বরং ডগহেড তাকে ফলো করছে। তাই সে পিগির সামনে থেকে উঠে বাইরে বেরিয়ে যায়। সে চাইলেই ডগহেডকে জিজ্ঞাসাবাদ করতে পারত, কিন্তু এটা সে করে না, কারণ সে বুঝে গিয়েছিল ডগহেডকে জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ হবে না। লোকটা আসলে যথেষ্ট বুদ্ধিমান। তো সন সেখান থেকে বেরিয়ে যাওয়া মাত্রই ডগহেড আবারও তাকে ফলো করতে শুরু করে। কিন্তু কিছু দূর যেতে না যেতেই একটা নির্জন জায়গা দেখে সন তার উপর অ্যাটাক করে। তার গলায় একটা ধারালো কাঁচি ঢুকিয়ে দেয় আর তাকে এমন রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে সেখান থেকে পালাতে শুরু করে। ঠিক সেই সময় পিগি সেখানে পৌঁছে ডগহেডের ওই অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। বেচারি হাউমাউ করে কাঁদতে শুরু করে। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। ডগহেডকে বাঁচাবে নাকি সনকে ফলো করবে। উপায় না পেয়ে সে দ্রুত বিষয়টা অফিসে জানিয়ে দেয় আর অফিস থেকে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স কল করা হয়। তবে সেটা পৌঁছাতে তো অনেকটা সময় লেগে যাবে। এদিকে ডগহেডের অবস্থা মোটেও ভালো ছিল না, কিন্তু এমন একটা অবস্থাতেও লোকটা নিজের কথা না ভেবে তার মিশনের কথা ভাবছিল। সে পিগিকে দ্রুত সনকে ফলো করতে বলে, কিন্তু পিগি তাকে ছেড়ে যেতে চায় না। তবে শেষমেশ ডগহেডের জোড়াজুড়িতে তাকে বাধ্য হয়ে সনের পেছনে যেতে হয়। এদিকে অফিসের লোকেরা ডগহেডকে সজ্ঞানে রাখার চেষ্টা চালিয়ে যেতে থাকে, কারণ অজ্ঞান হয়ে গেলে তার মৃত্যুর সম্ভাবনা বেড়ে যাবে। জু তখন তাকে তার পছন্দের একটা জোকস শোনাতে বলে। জোকস বলে এত কষ্টের মধ্যেও ডগহেড হেসে ফেলে। সে সবসময় তার টিমমেটদেরকে বিভিন্ন রকম জোকস শুনিয়ে হাসাতো, যাতে তাদের মানসিক চাপটা একটু হলেও কমে। কিন্তু আজ তার টিমের লোকেরা তারই মানসিক চাপ কমানোর জন্য তার কাছ থেকে জোকস শুনতে চাচ্ছিল। তবে সেটা কোনো আনন্দের কারণে নয়, শুধুমাত্র তাকে বাঁচানোর তাগিদে। তার ঘাড়ের ভেইন কেটে গিয়েছিল, দরদর করে রক্ত বেরোচ্ছিল তার শরীর থেকে। ওই রক্তাক্ত অবস্থাতেই সে তার টিমকে জোক শোনাতে শুরু করে। এরই মাঝে সেই কিডন্যাপার গিয়ে একটা বুথ থেকে তার পার্টনারের সাথে কথা বলে। পুলিশরা ওই এলাকার সবগুলো বুথ ট্যাপ করে রেখেছিল, যে কারণে লোকটার পার্টনারের ব্যাপারেও তারা তৎক্ষণাৎ সব তথ্য পেয়ে যায়। এরপরে সে বুথ থেকে বেরোনোর সাথে সাথেই পুলিশ গিয়ে তাকে অ্যারেস্ট করে। ঘটনাক্রমে ওই লোকটার সাথে বেশ কয়েকবার ফ্যাটম্যানকে দেখা গিয়েছিল। পরে জানা যায় ফ্যাটম্যানই এই লোকটার পার্টনার। তাই পুলিশের একটা টিম এবার দ্রুত পৌঁছে যায় ফ্যাটম্যানের বাড়িতে, আর সেখানে গিয়ে সত্যি সত্যি সেই কিডন্যাপ হওয়া মেয়েটাকে খুঁজে পায় তারা। মেয়েটাকে সেই বড় খাঁচার ভিতর আটকে রাখা হয়েছিল, যেটা আমরা শুরুর দিকে দেখেছিলাম। তবে ফ্যাটম্যান তখন সেখানে ছিল না, তাই পুলিশ শুধু মেয়েটাকে উদ্ধার করে বেরিয়ে আসে। অন্যদিকে পিগি সনকে ফলো করতে করতে অনেক ভিড়ের মধ্যে চলে আসে। পিগি সনকে ফলো করতে করতে
এরই মাঝে হঠাৎ খুব বৃষ্টি নামে। বৃষ্টির কারণে সবাই ছাতা বের করলে পিগি এত মানুষের ভিড়ে সনকে হারিয়ে ফেলে। এদিক ওদিক তাকানোর পর হঠাৎ আবারও সে সনের দেখা পেয়ে তাকে ফলো করতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় এই লোকটা আসলে সন ছিল না। তখন বেচারি হতাশ হয়ে যায়। এদিকে ডগহেড কথা বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার মুখ থেকে আর কোনো আওয়াজ বেরোয় না। তখন তার টিমের সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। পিগি তাকে হারানোর ভয়ে কাঁদতে শুরু করে, কারণ সে ডগহেডকে তার বাবার মতো ভালোবাসত। সবাই এক প্রকার হাল ছেড়ে দিয়েছিল। এমন সময় হঠাৎ আবারও ডগহেডের জ্ঞান ফিরে আসে এবং সে কথা বলতে শুরু করে। এদিকে বৃষ্টিও থেমে যায়, তাই সবাই ছাতা বন্ধ করলে হঠাৎ পিগি সনের দেখা পেয়ে যায়। এরপর সে আবারও তাকে ফলো করতে শুরু করে। ফলো করতে করতে সে ফাইনালি পৌঁছে যায় সনের গোপন আস্তানায়। সেখানে তার টিমের সব মেম্বাররাই উপস্থিত ছিল। তারা সবাই টাকাগুলো ভাগাভাগি করে নিয়ে একসাথে ভিয়েতনাম পাড়ি দেওয়ার প্ল্যানিং করছিল। পিগি বিষয়টা অফিসে জানালে অফিস থেকে পুলিশ টিমকে পাঠিয়ে দেওয়া হয় সেই লোকেশনে। আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ আচমকা সেখানে অ্যাটাক করে সবাইকে অ্যারেস্ট করে ফেলে। যদিও সন তাদের হাত থেকে পালিয়ে যায়, কিন্তু এবার আর পুলিশ হাল ছেড়ে দেয় না, তাকে ধাওয়া করতে থাকে। একটা পর্যায়ে পুলিশ তার পায়ে গুলি করলে সন হোঁচট খেয়ে একটা নৌকার ভিতর গিয়ে পড়ে। তখন পুলিশ তার কাছে গেলে দেখতে পায় লোকটার গলা কেটে গিয়ে দরদর করে রক্ত বেরোচ্ছে এবং সে মারা গিয়েছে। মূলত হোঁচট খেয়ে সে একটা লোহার হুকের উপর পড়েছিল, আর সেই হুকে বিঁধে তার গলা কেটে গিয়েছিল। এদিকে ডগহেডকেও ততক্ষণে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর পরদিন দেখা যায় পিগি তার সাথে দেখা করতে গেলে ডগহেড তাকে গল্প শোনাতে শুরু করে যে কিভাবে পিগির মতো একটা ইমোশনাল মেয়ে ভয়ঙ্কর শিকারী অর্থাৎ পাক্কা ডিটেকটিভে পরিণত হয়। তার মুখে নিজের গল্প শুনে পিগি খুশি হয়ে যায়। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। আসলে মানুষের অভিজ্ঞতাগুলো আসে তার পরিস্থিতির উপর ভিত্তি করে। যেমন আজকের গল্পে পিগি শুরুতে ভীষণ ইমোশনাল আর কোমল হৃদয়ের একটা মেয়ে ছিল, কিন্তু ধীরে ধীরে কঠিন পরিস্থিতির সাথে মোকাবেলা করতে করতে একসময় সে পাথরের মতো শক্ত আর ভয়ঙ্কর হয়ে ওঠে। আমাদের বাস্তব জীবনটাও ঠিক এমনই। খারাপ পরিস্থিতিগুলো আমাদেরকে সবসময় মানসিকভাবে শক্তিশালী করে তোলে। যাই হোক, মুভিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।